নামপদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক, ঠিক আছে, তাকেই আমরা কারক বলি। তো এটা তো গেল বইয়ের ভাষা। নামপদ মানে বাক্যের মধ্যে যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম আর অব্যয় রয়েছে, এটা আমরা আলাদা করে পড়বো। সেটা হচ্ছে বিভক্তিটা, কারণ এই সপ্তমী ষষ্ঠী এগুলো অনেক সময় আসে আজকাল, ওই জন্য ওটা আলাদা করে পড়বো। তো বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, এই চারটেকে আমরা শুনেছি যে এগুলোকে নামপদ বলে। পদ আমরা পড়ে ফেলেছি তো অলরেডি। এই নামপদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক বাক্যের মধ্যে কাজ করে, তাকে আমরা বলছি কারক। তাকে আমরা বলছি কারক। ওকে, বাক্যের অন্তর্গত বিশেষ্য এবং সর্বনাম পদের সঙ্গে ক্রিয়াপদের একটা সম্পর্ক আছে। এবার কারক কয় ভাগে ভাগ করা যায়, আমাদের প্রত্যেকটা ভাগের ডিটেলটা পড়তে হবে। প্রত্যেকটা ভাগের ডিটেল পড়তে হবে কারকের ক্ষেত্রে, ঠিক আছে। যেমন কারকের শ্রেণী বিভাগ: কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক। এতগুলো ভাগ রয়েছে, কিন্তু আমাদেরকে প্রত্যেকটার খুব ডিটেলসে পড়াশোনা করতে হবে। কিভাবে পড়বো আমরা? সেক্ষেত্রে আমরা যেটা দেখব যে প্রথমে হচ্ছে কর্তৃকারক, অর্থাৎ বক্তা, বাক্যের মধ্যে বক্তাকে মানে প্রধান কর্তাটাকে। তাহলে এখানে কি হলো, কে দিয়ে প্রশ্ন করলে আমরা বাক্যের মধ্যে যে উত্তরটা পাবো তাকে আমরা বলছি কি কর্তৃকারক। তাহলে বাক্যের মধ্যে কে দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাবো তাকে আমরা বলছি কর্তৃকারক। আর কর্মকারকটা হচ্ছে কি অথবা কাকে, কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো তাকে আমরা বলছি কর্মকারক। কোনো কিছুর দ্বারা বোঝালে আমরা জানি সেটা হচ্ছে করণ। কাউকে তুমি কোনো কিছু দান করছো সেটা বোঝালে হচ্ছে সম্প্রদান কারক। অপাদান মানে কোনো কিছু থেকে কোনো কিছু উৎপত্তি হচ্ছে, কোনো কিছু থেকে কোনো কিছু পড়ছে, এই যে থেকে পতিত হওয়া, উৎপত্তি হওয়া, এগুলো হলো অপাদান। আর অধিকরণ মানে স্থান, কাল, কাল মিন্স এখানে হচ্ছে সময়, আর একটা হচ্ছে বিষয়। স্থান, কাল আর হচ্ছে বিষয়। সরি, স্থান, কাল, বিষয়, এইগুলো বোঝালে সেটা অধিকরণ কারক হবে। যাক, আমরা তো এখানে একটা খুব কমন ব্যাপার, এটা আমরা সকলে জানি, ছোটবেলায় পড়ি এই অংশটা, ঠিক আছে। তোমাদের তো এত সহজভাবে প্রশ্ন আসবে না, তোমাদের ভাগগুলো পড়তে হবে। তার আগে জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমরা বলতে পারি যে কারককে খুব সহজে চেনা যায় কিভাবে। যেমন ধরো আমি বলছি যে বীরসিংহ গ্রামে বিদ্যাসাগর অর্থ ভান্ডার থেকে স্বহস্তে দরিদ্র জনসাধারণকে ধন দিতেন, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কিভাবে বলবো? যদি আমরা এটাকে এইভাবে বলি যে বীরসিংহ গ্রামে বিদ্যাসাগর, এবার আমার কথা হলো এখানে কর্তাকে কে দিত? বিদ্যাসাগর। তাহলে বিদ্যাসাগর এখানে কি হবে? কর্তৃকারক। আচ্ছা, তাহলে এবার কর্মকারক কোনটা হবে? তাহলে তোমরা বলো পরপর সবগুলো। দাঁড়াও, বলো একটা একটা করে নিজেরা বলো দেখি। বিদ্যাসাগর, বীরসিংহ গ্রামে বিদ্যাসাগর অর্থ ভান্ডার থেকে স্বহস্তে দরিদ্র জনসাধারণকে ধন দিতেন। তাহলে তোমরা আমাকে বলো যে কি হবে?
আমাদের কি দিতেন বা কাকে দিতেন, তাহলে ধন আর দরিদ্র দুটো কি কর্মকার কি দিতেন, কর্মকারক কোনটা হবে? আমি দ্বিতীয় ক্লাস করছি। কর্মকারক ধন। কি দিয়ে প্রশ্ন করলে কোনটা উত্তর হবে বাক্যের মধ্যে? কর্মকারক হয় হাত দিয়ে। কি দিতেন সেটা হচ্ছে ধন, তাহলে এটা হবে কর্মকারক, ধনটা হচ্ছে কর্মকারক হবে। এবার কিসের দ্বারা দিতেন? স্বহস্তে, মানে নিজের হাতের দ্বারা, তাই তো? তাহলে এই ম্যাডাম এটা কর্মকারক করণ, হ্যাঁ বলো কি বলছো? জনসাধারণটা জনসাধারণটা এটা কি হবে? আচ্ছা, কর্মকারক কাকে দিয়ে হচ্ছে, তো কাকে দরিদ্র দিচ্ছে? জনসাধারণকে ধন দিতেন, তাই তো? এখানে ধন মানে ধন অ্যাকচুয়ালি দিচ্ছে। তিনি দান করতেন, সেই জন্য দরিদ্র জনসাধারণকে এইটা হবে তোমার এটা এখানে হবে সম্প্রদান কারক। বোঝা গেল এই বাক্যটাতে? তুমি হয়তো কাকে দিয়েছো, জনসাধারণটা বলো। কাকে দিয়ে ওটাই জিজ্ঞেস করছিলাম, কাকে দিয়ে ওটা? কাকে হলে তো কর্মকারক, তাহলে কর্মকারক জনসাধারণটা। ঠিকই বলেছো, ভুল বলনি, তাহলে সেটা অবশ্যই তোমার গৌণ কর্ম হতো। কিন্তু এক্ষেত্রে বাক্যটার মধ্যে এটা গৌণ কর্ম হবে, কিন্তু এখানে এটা সম্প্রদান কারক অর্থে ব্যবহার করা হয়েছে। কারণ ধন দিতেন এমনিতে বিদ্যাসাগর তো কোনো তোমার কি বলে ভালো কাজের উদ্দেশ্যে করতেন, তো জনহিত কাজকর্ম, তা যা এখানে উনি ধন মিন্স হচ্ছে এখানে যে তিনি মানুষের ভালোর জন্য মানুষকে দান করতেন, তাই জন্য দরিদ্র জনসাধারণকে আচ্ছা, এখানে এটা হলো সম্প্রদান অর্থে বোঝানো হয়েছে। কিন্তু ভুল নয়, যদি আচ্ছা। গৌণ কারক গৌণ কর্ম বলো ভুল হবে। আচ্ছা, হুম। কিসের দ্বারা দিতেন সেটা হলো স্বহস্তে, মানে নিজের হাতের দ্বারা। আর কি, এবার তাহলে অপাদান কারক কোনটা হবে? এই যে দেখো, অর্থ ভান্ডার জনসাধারণকে নিমিত্ত কি কারক হতে? বা সম্প্রদান কারক। আর কোথা থেকে দিতেন, মানে অর্থ ভান্ডার থেকে দিতেন। অর্থ ভান্ডার হ্যাঁ, এটা তাহলে অর্থ ভান্ডারটা অবদান। হচ্ছে তোমার অপাদান কারক। অপাদান কারক হচ্ছে অর্থ ভান্ডার থেকে দিতেন। কি থেকে দিতেন বলেছে না, যে থেকে থেকে প্রশ্ন করলে, থেকে বিষয়টা থাকলে সবসময় অপাদান হবে। আর কোন স্থান, কাল বা সময় বা কোনো বিষয় সংক্রান্ত প্রশ্ন হলে অধিকরণ কারক হবে। তাহলে এখানে স্থান বলতে কোনটা বুঝিয়েছে? স্থান বলতে গ্রাম, তো বীরসিংহ গ্রাম, এটা কি হবে? স্থান বলতে এখানে বীরসিংহ গ্রাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বীরসিংহ। তাহলে বীরসিংহ গ্রাম, তাহলে এক্ষেত্রে হচ্ছে উত্তর হবে বীরসিংহ গ্রামে, এটা মানে উত্তর হবে, এটা অধিকরণ কারক। আচ্ছা, তাহলে এগুলো হলো। এবার আমরা আসি কর্তৃকারকে। কর্তৃকারক অর্থাৎ বাক্যের মধ্যে কর্তা, কর্তাকে, তাই তো? দেখো তাহলে এই যে এখানে বলে দিয়েছে কে অর্থাৎ কর্তৃকারক, কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক,
দ্বারা দিয়ে করণ কারক, কাকে বোঝালে তুমি কারোর জন্য কিছু করছো সেটা হচ্ছে নিমিত্ত বা সম্প্রদান কারক, কোথা থেকে করছো অপাদান কারক, আর কোথায় কোন স্থান তাহলে অধিকরণ কারক। আজকে আমাদের প্রথম কারক যেটা হবে, যেটা বিশ্লেষণ, সেটা হলো কর্তৃকারক। অর্থাৎ বাক্যের মধ্যে কর্তার সঙ্গে ক্রিয়ার যে সম্পর্কটা, বাক্যের মধ্যে ক্রিয়াপদের সঙ্গে মানে যে ক্রিয়াটা সম্পাদন করে, যে কাজটা করছে তাকে আমরা কর্তা বলি, তার সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে আমরা কর্তৃকারক বলবো। অর্থাৎ ক্রিয়াটাকে যে সম্পাদন করছে, যার দ্বারা ক্রিয়া সম্পাদিত হচ্ছে, তাকে আমরা বলবো কর্তৃকারক। অনেকগুলো কর্তা কর্তৃকারক আছে, গুরুত্বপূর্ণ, সবগুলো আমাদেরকে পড়তে হবে বেশিরভাগটাই। নাম্বার 1 যেটা হচ্ছে প্রযোজক কর্তা আর প্রযোজ্য কর্তা, প্রথম দুটো VVI, এগুলো ক্রিয়া কর্তা মানে কর্তৃকারকের শ্রেণী বিভাগ, কর্তৃকারকের শ্রেণী বিভাগ এগুলো। যার মধ্যে প্রথমটা হচ্ছে প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা মানে কি? যে নিজে কাজটা করে না, যে কর্তা নিজে কাজটা করছে না, অন্যকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে, তাকে প্রযোজক কর্তা বলা হয়। তাহলে যে কর্তা নিজে কাজটা করছে না, অন্যকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে, তাকে প্রযোজক কর্তা বলা হয়। আর যাকে দিয়ে কাজটা, নিজে তো কাজটা করছে না, তাহলে সে হচ্ছে প্রযোজক কর্তা। যে কাজটা করবে না, যে কাজ করবে না, সে হচ্ছে প্রযোজক কর্তা। আর যে কাজটা করছে, তাহলে সে হচ্ছে প্রযোজ্য কর্তা। এটা মাথায় রাখতে হবে। কিভাবে? শিক্ষক ছাত্রকে পড়ান, বাক্যটা ভালো করে দেখ। শিক্ষক নিজে কিন্তু পড়ছে না, পড়ছে হলো ছাত্র, তাহলে শিক্ষক হচ্ছে এখানে প্রযোজক কর্তা, যে নিজে কাজটা করছে না। তাহলে কে পড়ছে? ছাত্র, তাহলে ছাত্র এখানে প্রযোজ্য কর্তা। সিমিলারলি আমি একটা উদাহরণ দিচ্ছি, তোমরা আমাকে বলো কোনটা প্রযোজক কর্তা কোনটা প্রযোজ্য। মা শিশুকে চাঁদ দেখান, মা শিশুকে চাঁদ দেখান, তাহলে কি হবে? কোনটা প্রযোজক আর কোনটা প্রযোজ্য? মাটা হবে কর্তা, মা হচ্ছে যে নিজে কাজটা করছে না, তাই তো? মা প্রযোজক কর্তা। প্রযোজক। আর শিশু যে কাজটা করছে, মানে চাঁদটা শিশু দেখছে, তাই জন্য শিশু হচ্ছে প্রযোজ্য। তাহলে এই দুটোর মধ্যে কোনো কনফিউশন আছে? এটা কি কারকের মধ্যে পড়ে? শিশুটি হাসে, কোন কারক? শিশুটি হাসে, এটা এটা কি কারক? কোন কারকের মধ্যে? শিশু শিশু হলো, শিশু কাজটা করছে না, কাজটা মা করছে, তাহলে মা শিশুকে চাঁদ দেখায়। মা দেখাচ্ছে, মা কিন্তু শিশুকে চাঁদটা দেখাচ্ছে, কিন্তু দেখছে হলো শিশু, ঠিক আছে? ওই জন্য এখানে শিশুটা হলো প্রযোজ্য, যে কাজটা করছে সে হলো প্রযোজ্য, আর যে কাজটা নিজে করছে না সে হচ্ছে প্রযোজক। অর্থাৎ মা কাজটা নিজে করছে না, অন্যকে দিয়ে কাজটা করাচ্ছে। মা বলছেন যে শিশুটি হাসে। আচ্ছা, শিশুটি হাসে, এটা কি কারক? কর্তৃকারক হবে নরমাল, কিন্তু এটা নরমাল কর্তৃকারক হবে, মানে একদম উক্ত কর্তা যেটা, এটা কিন্তু আমরা বলবো উক্ত কর্তা, মানে এখানে একদম প্রত্যক্ষভাবে কর্তাকে বলা হয়েছে শিশুটি হাসে, এটা উক্ত কর্তা হবে। ভাগ যদি বলো তাহলে এটার ভাগ হবে, শ্রেণী বিভাগ হবে উক্ত কর্তা। আসছি এটা
আচ্ছা। আচ্ছা, এই দুটোর মধ্যে কোনো তফাৎ মানে বোঝার অসুবিধা নেই তো, প্রযোজক আর প্রযোজ্যর মধ্যে? না, অসুবিধা নেই। দেখো পরেরটা দেখো, অনুক্ত কর্তা আর উক্ত কর্তা যেটা বলছিলাম। আগে উক্ত কর্তাটা বলি, তারপর অনুক্ত বলছি। উক্ত কর্তাটা হচ্ছে, উক্ত কর্তাটা হচ্ছে মূলত কর্তৃবাচ্যে উক্ত কর্তা হয়, মানে কর্তৃবাচ্য। বাচ্য যদি আমরা করে থাকি, করবো এর পরে। বাচ্য মানে কাজটা ডিরেক্টলি যে করছে। যেমন তুমি বললে শিশু হাসে, তাহলে কে হাসে? শিশু। রামচন্দ্র রাবণকে বধ করেছেন, তাহলে কে বধ করেছেন? দেখো কে দিয়ে একদম ডিরেক্টলি প্রশ্ন হচ্ছে, প্রত্যক্ষ ভাবে, যেখানে কর্তৃকারক রয়েছে, কর্তৃকারকের প্রাধান্য রয়েছে। তাহলে তাকে আমরা দিয়ে বা দ্বারা দিয়ে, যে করতে, এটা তো দিয়ে বা দ্বারা দিয়ে যেটা হয়, রাম কর্তৃক বা রাম দ্বারা থাকবে সেটা হবে অনুক্ত কর্তা, সেটা কর্মকারক। এই কর্ম মানে কর্মবাচ্য আর কি, ঠিক আছে? কর্মবাচ্যের ক্ষেত্রে অনুক্ত কর্তা হবে বলছি। উক্ত কর্তাটা হচ্ছে তাহলে কর্তৃবাচ্যের কর্তা, যেখানে শূন্য বিভক্তি থাকবে। দেখো রামচন্দ্র লক্ষ্যভেদ করলেন, তাহলে কে লক্ষ্যভেদ করলেন? রামচন্দ্র, একদম ডিরেক্টলি বলা হয়েছে। বা ধরো আমি বললাম হারু পশ্চিমে বেড়াতে গেছে, হারু পশ্চিমে বেড়াতে গেছে, তাহলে কে গেছে? হারু গেছে। তাহলে হারু হচ্ছে এখানে উক্ত কর্তা, যেটা কর্তৃবাচ্য মানে কর্তৃকারক একদম ডিরেক্টলি রয়েছে। আর একটা হচ্ছে যেখানে, যেটা হলো অনুক্ত কর্তা, কোন বাক্যে কর্তা প্রধান নেই, সে হলো অনুক্ত। যেটা বলছিলাম প্রথমে, রাম রাবণকে মারলেন, তাহলে রাম রাবণকে মেরেছেন, এটা একদম ডিরেক্টলি রয়েছে, তাই জন্য এটা উক্ত কর্তা। কিন্তু যদি আমি এটাকে ঘুরিয়ে বলি কর্মবাচ্যের কর্তা হিসেবে, যে রাম কর্তৃক রাবণ বধ হয়েছে, তাহলে এই যে কর্তৃক বা দ্বারা যদি বাক্যের মধ্যে থাকে, তাহলে দ্বারা বা কর্তৃক বাক্যের মধ্যে থাকলে তাকে আমরা বলবো অনুক্ত কর্তা। তাকে আমরা কি বলবো? বলবো যে অনুক্ত কর্তা। ওকে, তাকে আমরা বলবো অনুক্ত কর্তা। তাহলে উক্ত আর অনুক্তর মধ্যে তফাৎ বোঝা গেল। তাহলে অনুক্ত কর্তা মানে সবসময় কর্মবাচ্য প্রধান, কর্মবাচ্য। আর উক্ত কর্তা মানে কর্তৃবাচ্য। আর কর্মবাচ্য মানে দ্বারা, কর্তৃক, এই শব্দগুলো থাকবে বাক্যের মধ্যে। ধরো আমি একটা উদাহরণ দিয়ে বলছি, শিক্ষক দ্বারা ছাত্র প্রহৃত হলো। শিক্ষক দ্বারা, ধরো আমি বাক্য দুটো বলছি, তোমরা আমাকে বলবে যে কোনটা উক্ত কর্তা আর কোনটা অনুক্ত কর্তা। একটা বাক্য বলছি, শিক্ষক ছাত্রকে প্রহার করলেন, এটা একটা বাক্য। আর একটা বাক্য বলছি, শিক্ষক কর্তৃক ছাত্র প্রহৃত হলো। বলো কোনটা উক্ত আর কোনটা অনুক্ত? উপরেরটা উক্ত, নিচেরটা অনুক্ত। একদমই তাই, প্রথমেরটা উক্ত, তারপরেরটা হলো অনুক্ত। গুড। চলো এবারে হলো সমধাতুজ কর্তা। সমধাতুজ মানে যেখানে কর্তা আর ক্রিয়া দুটোই একই ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে। যে বাক্যের মধ্যে কর্তা এবং ক্রিয়া দুটোই একই ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, তাকে আমরা বলি সমধাতুজ কর্তা। কিভাবে? কিভাবে হবে? যে ধরো
খেলছে, এই দেখ খেলোয়াড়েরা এটা হলো কর্তা, আর খেলছে এটা হচ্ছে ক্রিয়া। তাহলে কর্তা এবং ক্রিয়া দুটোই খেল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে। কর্তা এবং ক্রিয়া দুটোই খেল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে। ঠিক আছে, পড়ুয়ারা চেঁচিয়ে পড়ছে, তাহলে পড়ুয়া, এই পড়ুয়া এটা হলো কর্তা, পড়ছে হলো ক্রিয়া। তাহলে কর্তা এবং ক্রিয়া দুটোই পর ধাতু থেকে এসেছে, পর, দুটোই পর ধাতু থেকে এসেছে। পরের একটা আমি বাক্য বলছি, তোমরা আমাকে বলবে ওটা কি কি হবে। যেমন রাধুনি ভালোই রেধেছে, রাধুনি ভালোই রেধেছে, এটা কি হবে? রাধুনি ভালোই রেধেছে, এটা কি হবে? এখানে রাধুনি আর রেধেছে, দেখো দুটোই কি হয়েছে, রাধ ধাতু থেকে এসেছে, রাধ, রাধ ধাতু থেকে এসেছে, তাই জন্য এটা আমরা বলছি সমধাতুজ কর্তা। সমধাতুজ কর্তা, পড়, চল, বল, খেল, এগুলো কিন্তু সব ধাতু। এইগুলো হলো যেখানে ক্রিয়া এবং কর্তা দুটোই সেম ধাতু থেকে হবে, সেটা সমধাতুজ কর্তা। চল নেক্সট, যেখানে বুঝতে পারবে না বলবে, রিপিট করব। নিরপেক্ষ কর্তা কাকে বলবো? যে বাক্যে সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া, আমি পড়িয়েছি সমাপিকা আর অসমাপিকা। অসমাপিকা সবসময় বাক্যের মাঝখানে থাকে আর সমাপিকা বাক্যের শেষে থাকে। এই দুটো ক্রিয়াই আলাদা আলাদা হবে, দুটো ক্রিয়ার কর্তা আলাদা আলাদা হয় যখন কোনো বাক্যে এই সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা আলাদা আলাদা হবে, তাকে আমরা বলছি নিরপেক্ষ কর্তা। নইলে তোমরা বলো, দেখো যে এখানে কোনটা কি হবে বলো। দেখো, তুমি এলে আমি যাব, এই বাক্যটার মধ্যে তুমি এলে, এই এলেটা আর যাব এই দুটো তো ক্রিয়াপদ, কোনটা বলো তো, কোনটা কি ক্রিয়াপদ? যাব, যাব হচ্ছে সমাপিকা, যাব হচ্ছে সমাপিকা, এক্স্যাক্ট। আর এলে অসমাপিকা। তাহলে এখানে সমাপিকা ক্রিয়ার কর্তা হচ্ছে আমি, আর অসমাপিকা ক্রিয়ার কর্তা হচ্ছে তুমি। তাহলে দেখো, যে বাক্যের মধ্যে সমাপিকা এবং অসমাপিকা দুটো ক্রিয়ার কর্তা আলাদা আলাদা হবে, তাকে আমরা নিরপেক্ষ কর্তা বলি। কিভাবে? আরেকটা বলছি, তোমরা এটা আমাকে বলো উত্তরটা কি হবে। সূর্য উঠলে আমরা গঙ্গা স্নানে যাত্রা করব। সূর্য উঠলে আমরা গঙ্গা স্নানে যাত্রা করব, কি হবে বল? বলো। সূর্য উঠলে আমরা গঙ্গা স্নানে যাত্রা করব, কি হবে?
এই সূর্যটা হবে করলাম। আচ্ছা, যাত্রা করা, আমরা যাত্রা করব গঙ্গা স্নানে, তাহলে করবটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, যার কর্তা হচ্ছে আমরা, আর কি উঠলে সূর্য, তাহলে উঠলেটা হলো অসমাপিকা, যার কর্তা হচ্ছে সূর্য। তাহলে দুজনের দেখো সমাপিকা এবং অসমাপিকা দুজনের কর্তা আলাদা আলাদা, তাই জন্য এটা হয়েছে নিরপেক্ষ কর্তা। নেক্সট, বোঝা গেছে তো? ব্যতিহার কর্তা, ব্যতিহার কর্তা কি হবে? যখন দুটো কর্তা একই কাজ করছে, দুটো কর্তা আলাদা আলাদা কর্তা, কর্তা দুটো আলাদা আলাদা কিন্তু কাজ করে একই। যেমন রাজায় রাজায় যুদ্ধ হয়, তাহলে রাজায় রাজায় দেখো আলাদা আলাদা দুজন রাজা, তাদের মধ্যে যুদ্ধ হচ্ছে কিন্তু কাজটা যুদ্ধ হওয়া কাজটা কিন্তু তারা একটাই কাজ করছে। তাহলে রাজায় রাজায় এইটা হলো ব্যতিহার কর্তা, যেখানে দুটো কর্তা এক সেম কাজটা করছে, দুটো কর্তা আলাদা আলাদা কিন্তু কাজটা করছে সেম, ক্রিয়াটা হচ্ছে একই। আর রাজায় বলে দিয়েছে রাজায় রাজায়, তাহলে কর্তা আলাদা। সিমিলারলি বনে বনে চুলোচুলি করছে, তাহলে দুটো আলাদা আলাদা বন, এটা কর্তাটা ব্যতিহার কর্তা, চুলোচুলি করছে, কাজটা এক। আচ্ছা, শিক্ষক ছাত্রের পঠন পাঠন হচ্ছে, এটা সবসময় এটাকে আমরা ব্যতিহার কর্তা, তোমাদের অপশনে দুটো থাকবে, এক সহযোগী আর একটা হলো ব্যতিহার। এই সহযোগীটা যদি না থাকে তখনই এটা ব্যতিহার হবে, আদারওয়াইজ হবে না। কারণ বলে দিচ্ছি, কারণ হলো সহযোগী মানে দুজন আলাদা আলাদা ব্যক্তি, তারা কাজটা একই করছে কিন্তু ব্যক্তি দুজন আলাদা আলাদা এবং পরস্পরের মধ্যে একটা সহযোগিতার ভাব স্পষ্ট। যেমন শিক্ষক আর ছাত্র পরস্পর সহযোগিতা করে তবে তারা পঠন পাঠনটা সম্পন্ন হচ্ছে। দুজন আলাদা আলাদা ব্যক্তি, শিক্ষক আর ছাত্র, কিন্তু কাজটা তারা একই করছে। এটা সহযোগী কর্তা মূলত হয়, যদি অপশনে সহযোগী কর্তা না দেওয়া থাকে তখন এটা ব্যতিহার কর্তা। নেক্সট, উহ্যকর্তা। উহ্যকর্তা হলো যখন কোনো বাক্যে সমাপিকা ক্রিয়ার, যখন কোনো বাক্যে সমাপিকা ক্রিয়ার কর্তা হিসেবে কর্তা নিয়োগ করা হয় তাকে আমরা বলছি উহ্যকর্তা। অর্থাৎ কি, বাক্যটার মধ্যে সমাপিকা ক্রিয়া আছে কিন্তু ক্রিয়াপদের রূপ অনুযায়ী কর্তা নিয়োগ করা হয়। যেমন একটু পরেই পড়তে বসবো, তাহলে পড়তে বসবো এটা হচ্ছে, বসবোটা হলো সমাপিকা ক্রিয়া কিন্তু এখানে যেটা কর্তাটা দেখো উহ্য আছে, আমি উহ্যকর্তা, ঠিক আছে, মানে আমি একটু পরেই পড়তে বসবো। যেমন দেখো গুরুজনদের শ্রদ্ধা করবে, তাহলে তুমি বা তোমরা গুরুজনদেরকে শ্রদ্ধা করবে, এটাই তো প্রশ্নটা হওয়া উচিত। তাহলে এখানে সমাপিকা ক্রিয়াটা রয়েছে কিন্তু কর্তা উহ্য, এটা বুঝে নিতে হবে যে এটা হলো উহ্যকর্তা। আর কর্মকর্তৃ বাচ্যের কর্তা কি হবে? কর্মকর্তৃ বাচ্যের কর্তা মানে যেখানে কর্তাটা নেই, কর্মপদটা এখানে কর্তার মতো আচরণ করছে, যেখানে ডিরেক্টলি কোনো কর্তা নেই, কর্মটা এখানে কর্তার মতো আচরণ করছে, তাকে আমরা বলি কর্মকর্তৃবাচ্যের কর্তা। শাঁখ বাজে, শাঁখ নিজে নিজে বাজে না, কেউ বাজায়, কিন্তু এখানে কি হচ্ছে, শাঁখ, শাঁখ এখানে ডিরেক্টলি কোনো কর্তা নেই, কেউ একটা শাঁখ বাজাচ্ছে কিন্তু এখানে
ডিরেক্টলি কর্তা নেই, ডিরেক্টলি কোনো কর্তা নেই, এখানে শাঁখটা প্রধান হয়ে উঠেছে। ঠিক আছে, শাঁখ তো নিজে নিজে বাজে না। তো এখানে ডিরেক্টলি কর্তা নেই, এখানে কর্মটা কর্তা রূপে আচরণ করছে, তাই জন্য একে আমরা বলবো কর্ম কর্তৃবাচ্যের কর্তা। আর যেটা আমি বলছিলাম যে সহযোগী কর্তা, যেমন ধরো সীতা এবং গীতা দুজনে মিলে বিদ্যালয়ে যাচ্ছে, তাহলে পরস্পরের মধ্যে একটা সহযোগিতার ভাব স্পষ্ট, তারা পরস্পর সহযোগিতা করে বিদ্যালয়ে যাচ্ছে কি বাজারে যাচ্ছে, এগুলো হলো তারা একই কাজ করছে কিন্তু পরস্পরের মধ্যে সহযোগিতা আছে এবং দুজন দুটো আলাদা আলাদা কর্তা, তাহলে তাকে আমরা সহযোগী কর্তা বলবো, তাকে আমরা সহযোগী কর্তা বলবো। এবার হলো সাধন কর্তা, যখন কোনো উপাদান বা উপকরণ কর্তৃরূপে ব্যবহার করা হয়, উপাদান বা উপকরণ যখন কর্তা রূপে ব্যবহার করা হয়, যেমন কি বলেছে, ঢেকি স্বর্গে গিয়েও ধান ভানি, ঢেকি স্বর্গে গিয়েও ধান ভানি, তাহলে ঢেকি এটা একটা উপাদান বা উপকরণ, সেটা কর্তা হিসেবে ব্যবহার হয়েছে, তাহলে তাকে আমরা বলছি সাধন কর্তা। ওকে, তাহলে এই হলো প্রত্যেকটা কর্তৃকারকের শ্রেণী বিভাগ। ভালো করে দেখবে, কর্তৃকারকের শূন্য বিভক্তি, কমা কে বিভক্তি, কে বি, তারপর হচ্ছে এ বিভক্তি, তারপর হচ্ছে র এর বিভক্তি, তে বিভক্তি, উন্তস্ত অবিভক্তি, উন্তস্ত অবিভক্তি, এই বিভক্তিগুলো ব্যবহার করা হয় কর্তৃকারকে। আর সব থেকে হলো, তাহলে এই বিভক্তিগুলো কর্তৃকারকে ব্যবহার করবে, এই বিভক্তিগুলো কর্তৃকারকে ব্যবহার করা যাবে। দেখো, কর্তৃকারক নিয়ে কারোর কোনো সমস্যা আছে থাকলে বলো। কর্মকারক পড়াই, চলো কর্মকারক। কর্মকারক হচ্ছে কর্তা, এতক্ষণ আমরা করছিলাম কে কাজটা সম্পাদন করছে, এবার আমরা পড়বো যে কর্তা কি কাজ করছে। এতক্ষণ আমরা পড়েছিলাম যে দেখো কর্তা কাজ করছে, কিন্তু এবার বলছে যে কর্তা কি কাজ করছে, সেটা হলো কর্মকারক। যেমন রাম বই পড়ে, তাহলে রাম কি পড়ে, রাম বই পড়ে। ঠিক আছে, কি এবং কাকে, এই দুটো দিয়ে বাক্যের মধ্যে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাকে আমরা কর্মকারক বলবো। কি কাকে, যেমন সমধাতুজ কর্ম, তাহলে বাক্যের মধ্যে যখন ক্রিয়াপদটা এবং কর্মপদটা, ক্রিয়াপদ এবং কর্মপদ একই ধাতু থেকে নিষ্পন্ন হবে তাকে সমধাতুজ কর্ম বলে। বাক্যের মধ্যে যখন কর্মপদ একই ধাতু থেকে নিষ্পন্ন হবে, কর্মপদ এবং ক্রিয়াপদ একই ধাতু থেকে নিষ্পন্ন হবে, তাকে আমরা সমধাতুজ কর্ম বলবো। আগেরটা আমরা পড়েছিলাম ক্রিয়া কর্তা এবং ক্রিয়া একই ধাতু থেকে নিষ্পন্ন হবে, এবার বলছে না কর্তাটা নয়, কর্ম এবং ক্রিয়া একই ধাতু থেকে নিষ্পন্ন হবে। যেমন নটরাজ প্রলয় নাচন নাচল, তাহলে নটরাজ হচ্ছে এখানে কর্তা, কে নাচলো, নটরাজ কি করলো, প্রলয় নাচন, নাচন নাচল, তাহলে নাচলো নাচ, আর দেখো নাচন, তাহলে কর্ম আর ক্রিয়া, এই কর্ম আর ক্রিয়া দুটোই নাচ ধাতু থেকে উৎপত্তি হয়েছে।
বলছে কি খেলা খেলিছ গগনে গগনে, বলো এটার উত্তর কি হবে? কি খেলা খেলিছ গগনে গগনে? কি খেলা খেলিছ গগনে গগনে, তাহলে এটা কি হবে? কর্ম এখানে কি খেলা, কি খেলছো, তাহলে কি দিয়ে প্রশ্ন করেছো, আর খেলিছো তাহলে এটা হচ্ছে খেল ধাতু থেকে এসছে। তাহলে এই যে খেলা আর খেলিছো এই দুটোই কর্মপদ, কর্ম আর ক্রিয়া দুটোই খেল ধাতু থেকে এসছে, ঠিক আছে? তাহলে এটা সমধাতুজ কর্ম। এবার নেক্সট হলো উদ্দেশ্য কর্ম আর বিদেহ কর্ম। উদ্দেশ্য কর্ম আর বিদেহ কর্ম কি? বাক্যের মধ্যে প্রধান যে কর্মটা রয়েছে তাকে আমরা বলছি, প্রধান যে কর্মটাকে কেন্দ্র করে ক্রিয়াটা সম্পাদিত হচ্ছে তাকে আমরা বলছি উদ্দেশ্য কর্ম, যে প্রধান। আর উদ্দেশ্যকে কেন্দ্র করে যে ক্রিয়াটা সম্পন্ন হচ্ছে সেটা হলো বিদেহ। কিভাবে? দেখো, ধরো আমি বললাম যে দূরকে করিলে নিকট বন্ধু, লাইনটা দূরকে করিলে নিকট বন্ধু, তাহলে তুমি দূরকে কি করলে? দূর, তুমি দূরকে করছো নিকট বন্ধু, তাহলে তুমি দূরকে করলে, দূর মানে কাকে করলে, তাহলে এটাও কর্ম, এটা হচ্ছে প্রধান, তাহলে এটা হলো উদ্দেশ্য কর্ম। কাকে করছো? উদ্দেশ্য কর্ম। আর কি করলে? বন্ধু, এটা হচ্ছে বিদেহ কর্ম। মানে ওই দূরকে কেন্দ্র করে এটা নিষ্পন্ন হচ্ছে, তাই জন্য এটা হচ্ছে বিদেহ কর্ম, ঠিক আছে? তাহলে এটা হলো বিদেহ কর্ম। নেক্সট, এখানে দেখো বলছে এই যে উদ্দেশ্য কর্ম আর বিদেহ কর্ম হলো শিক্ষক মহাশয়কে শ্রদ্ধা করবে, তাহলে কাকে শ্রদ্ধা করার কথা বলা হচ্ছে? শিক্ষক মহাশয়কে। কাকে? তাহলে এখানে প্রধান ব্যক্তিকে শিক্ষক মহাশয়, তাহলে শিক্ষক মহাশয় হলো উদ্দেশ্য কর্ম, আর কি করবে? শ্রদ্ধা করবে, সেটা হলো বিদেহ কর্ম। নেক্সট, এটা হলো মুখ্য কর্ম আর গৌণ কর্ম। মুখ্য কর্মটা হলো কি এবং কাকে দিয়ে আমি প্রশ্ন করেছি, আমি আগেও বলেছিলাম কি দিয়ে প্রশ্ন করলে সেটা হবে বাক্যের মধ্যে মুখ্য কর্ম, আর কাকে দিয়ে প্রশ্ন করলে সেটা হবে গৌণ কর্ম। কি মানে এটা অলওয়েজ হয় বস্তুবাচক, আর কাকে মানে এটা হচ্ছে প্রাণীবাচক বা ব্যক্তিবাচক বা ব্যক্তিবাচক। তাহলে মুখ্য কর্ম, প্রীতি স্মৃতিকে চকলেট দিয়েছে, তাহলে প্রীতি স্মৃতিকে, কাকে দিয়েছে? স্মৃতিকে, তাহলে কাকে দিয়ে প্রশ্ন করেছে সেটা হলো গৌণ কর্ম। কি দিয়েছে? চকলেট, মুখ্য কর্ম, চকলেটটা মুখ্য কর্ম, দিয়েছে এটা হলো ক্রিয়াপদ। তাহলে প্রীতি স্মৃতিকে চকলেট দিয়েছে, তাহলে কর্তা, মুখ্য কর্ম, গৌণ কর্ম আর ক্রিয়া।
এবার হচ্ছে করণ কারক। এবার হচ্ছে করণ কারক। দেখো কর্মকারক নিয়ে কোনো কিছু বলার আছে? আর যে বাক্যের মধ্যে দেখবে এই মুখ্য কারক, মুখ্য কর্ম আর গৌণ কর্ম এই দুটোই রয়েছে, তাকে আমরা দ্বিকর্মক বলে থাকি, তাই না? যে বাক্যের মধ্যে এই যে যেমন প্রীতি স্মৃতিকে চকলেট দিয়েছে, এখানে দেখো মুখ্য কর্মও রয়েছে গৌণ কর্মও রয়েছে, দুটো কর্মই রয়েছে, তাই জন্য এটা এই ধরনের বাক্যকে আমরা দ্বিকর্মক ক্রিয়া বলে থাকি। আচ্ছা, ও আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে অক্ষুণ্ণ কর্ম। পরীক্ষায় আসে না সাধারণত, কিন্তু এখন তো আবার বিভিন্ন ধরনের প্রশ্ন হচ্ছে, দিয়ে দিল, তখন কি করবে? জানা থাকলে করতে পারবে। সেটা হলো অক্ষুণ্ণ কর্মটা কি? অক্ষুণ্ণ কর্ম হচ্ছে এটাই, বিকর্ম ক্রিয়ার বাক্যের মধ্যে যখন বাচ্চান্তর হয়, তাহলে কি? ধরো দুটো কর্মই রয়েছে বাক্যের মধ্যে, দুটো কর্ম রয়েছে, মুখ্য কর্মও রয়েছে গৌণ কর্ম রয়েছে, কিন্তু বাক্যটাকে কি করছি আমরা? বাচ্চান্তর করছি, মানে বাচ্যটাকে আমরা পরিবর্তন করছি, করার ফলে গৌণ কর্মটার কিন্তু কোনো পরিবর্তন ঘটে না। করার ফলে গৌণ কর্মের কোনো পরিবর্তন ঘটে না, তাহলে গৌণ কর্মের পরিবর্তন নেই। বাচ্চান্তরের ফলে বাচ্চান্তরের ফলে গৌণ কর্মটার কোনো পরিবর্তন নেই, তাকে আমরা অক্ষুণ্ণ কর্ম বলি। ঠিক আছে, যেমন ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, পিতা পুত্রকে আদেশ করিলেন, তাহলে উত্তর হবে পিতার দ্বারা পুত্র আদিষ্ট হইল। অর্থাৎ এখানে গৌণ কর্ম যেটা, সে কিন্তু ঠিকঠাক আছে। পিতা পুত্রকে আদেশ করিলেন, এটা তো গেল। দেখো পুত্রকে, কাকে? তাহলে পুত্রটা হচ্ছে কর্ম, কাকে আদিষ্ট করিলেন এটা হলো গৌণ কর্ম, তাই না? কাকে দিয়ে প্রশ্ন করেছে, গৌণ কর্ম এই পুত্রকে। তাহলে এটাকে যদি আমি অক্ষুণ্ণ কর্ম করি, যে পুত্র পিতা কর্তৃক আদিষ্ট হইল, তাহলে পুত্র এটা গৌণ কর্মই ছিল, এই কর্মটার কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি। ঠিক আছে, তাহলে এটা হবে অক্ষুণ্ণ কর্ম। বোঝা গেল? অক্ষুণ্ণ কর্মটা বোঝা গেছে? চলো নেক্সট হলো করণ কারক। করণ কারকটা বলে দিই। করণ কারক হচ্ছে কর্তা যখন কারোর দ্বারা কার্যটা সম্পাদন করে, কর্তা নিজে কার্যটা সম্পাদন করছে না, কারোর দ্বারা কার্যটা সম্পাদন করছে, তাকে আমরা বলি করণ কারক। যেমন ধরো হাতটা তোমার ছুরিতে কেটে গেল, তাহলে কিছুর দ্বারা কেটে গেল, সেটা হচ্ছে সাধন, কিছুর সাহায্যে হওয়া। কোনো কিছুর সাহায্য, কোনো ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু, অবশ্যই সেটা বস্তুর সাহায্য নিয়ে, তাকে আমরা বলছি সাধন বা যন্ত্রাত্মক কর্ম। ঠিক আছে, তাকে আমরা বলছি যন্ত্রাত্মক কর্ম। কোনো
কোনো কিছুর যন্ত্রের দ্বারা হচ্ছে। যেমন ছুরি দিয়ে পেন্সিল কাটা হয়, শিল্পী রং তুলি দিয়ে ছবি আঁকে। দেখো রং তুলি, তুলির দ্বারা ছবি আঁকে, যে তুলি দিয়ে। ঠিক আছে, ধরো আমি আরেকটা এখানে উদাহরণ দিয়ে বলছি। দা দিয়ে তামাক কাটে, দা দিয়ে তামাক কাটে, তাহলে কি দিয়ে? দা দিয়ে। এটা হলো যন্ত্রাত্মক। এবার হচ্ছে উপায়াত্মককরণ। উপায়াত্মকটা কি না, ক্রিয়ার সাধনের উপায় যদি ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু না হয়, অর্থাৎ আগেরটা আমরা দেখেছি ইন্দ্রিয় গ্রাহ্য কোনো বস্তু কোনো কিছু দ্বারা কাটছে, তো সেটা ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু ছিল। এবার বলছে যে কোনো কিছু থাকতে পারে কিন্তু সেটা ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু হলে চলবে। যেমন কৌশলে কার্যসিদ্ধি হলো, ঠিক আছে, মানে ছলে বলে কৌশলে কার্যসিদ্ধি হয়, এখানে আছে অনুভূতিটা প্রধান। তারপরে হচ্ছে হিংসায় নয় প্রেমে জয় করো। দেখো, হিংসার দ্বারা নয় প্রেমের দ্বারা জয় করো। তাহলে এইগুলো হচ্ছে আনন্দে করিবে পান সুধা নিরবধি। তাহলে এই যে বাক্যগুলো, যেমন হলো যন্ত্রের দ্বারা রত্ন লাভ হয়, সরি যত্নের দ্বারা, ভুল বললাম, যত্নের দ্বারা রত্ন লাভ হয়। সবগুলো দেখো কি হচ্ছে, বা এই বাক্যটাকে যত্নের দ্বারা না দিয়ে সাপোজ এইভাবে দিয়ে দিল, যত্ন রত্ন লাভ করে, যত্নে রত্ন লাভ হয়। ঠিক আছে, যত্নে রত্ন লাভ হয়, এইভাবে দিল, দ্বারাটা দিল না। সাপোজ সাপোজ দ্বারাটা দিল না, তাহলে কি হবে? এই যত্নের দ্বারা হবে, এটা ভেবে নিতে হবে। এটা হচ্ছে উপায়াত্মকরণ, অর্থাৎ এখানে অনুভূতি প্রধান। অনুভূতি প্রধান, এটা হলো অনুভূতি প্রধান। ঠিক আছে, অনুভূতি প্রধান, তাকে আমরা উপায়াত্মকরণ বলি। এবার হলো হেতুময় করণ। হেতুময় করণ হচ্ছে কোনো কিছুর কারণ বা অর্থ বোঝাতে হেতুময় করণ কারক হয়। যেমন মুক্তির উল্লাসে তারা আজ মেতে উঠেছে। মুক্তির উল্লাসে, কোনো কিছুর জন্য, মুক্তির জন্য তারা উল্লাসে মেতে উঠেছে, মুক্তির উল্লাসে তারা আজ মেতে উঠেছে। তারপর ঝড়ের ঝাপটায় কোনো কিছুর কারণে নৌকার ছই উড়ে গেল। এবার হচ্ছে কালাত্মককরণ। কালাত্মককরণ কাকে বলবো? সময় বা কাল জ্ঞাপক। ধরো কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, 30 দিনে 1 মাস হয়, অর্থাৎ 30 দিনের দ্বারা 1 মাস হয়। 3 দিনে সব চুপচাপ হয়ে গেল, মানে কাজটা যখন সম্পূর্ণ হয়ে যাচ্ছে তাকে আমরা কালাত্মককরণ বলি। সময় কালটা সম্পূর্ণ, এটা খেয়াল রাখবে। এই বিষয়টা কিন্তু আমাদের লাগবে অধিকরণের ক্ষেত্রে, তখন ভুললে চলবে না। যেমন 7 দিনে 1 সপ্তাহ হয়, এটা হলো কালাত্মককরণ। পলকে চলিয়া যায় যোজনের পথ, পলকে চলিয়া যায়, যোজনের পথ।
পলকে চলিয়া যায় যোজনের পথ, মানে এক পলকের মধ্যে একটা মুহূর্তে কয়েক যোজন পথ চলে যাওয়া যায়, সেটাই বলছে সম্পূর্ণ। সমধাতুজ করণটা ইম্পর্টেন্ট, একই জিনিস। সমধাতুজ কর্তাতে যা ছিল, কর্মতে যা ছিল, এক্ষেত্রে হলো করণ পদটা আর ক্রিয়াপদটা একই ধাতু থেকে হবে, মানে যার দ্বারা কাজটা হচ্ছে সেই পদটা আর ক্রিয়াপদটা। যেমন কি বাঁধনে বেঁধেছো আমায়, তাহলে কি বাঁধনের দ্বারা, তাই তো? তাহলে কি বাঁধ ধাতু থেকে এসেছে, কি বাঁধনে বেঁধেছো আমায়, তাহলে এটা হচ্ছে যে বাঁধ ধাতু থেকে এসেছে। কি ব্যথায় ব্যথিত সে আজ, ঠিক আছে, ব্যথার দ্বারা, দুটোই একই ধাতু থেকে আসছে। এবার লক্ষণাত্মক করণ কারক। লক্ষণাত্মক মানে যখন কোনো লক্ষণ বা চিহ্নের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝানো হয়, তাকে আমরা বলছি লক্ষণাত্মক করণ কারক। কিভাবে হচ্ছে? যখন কোনো ব্যক্তি, বস্তু যখন কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায়, সেই লক্ষণ বা চিহ্নকে উপলক্ষণ বা লক্ষণাত্মক করণ কারক বলে। যেমন কলমে কায়স্থ চিনি, গোফে রাজপুত। তুমি কোনো একটা লক্ষণের দ্বারা তুমি কাউকে চিনো, ঠিক আছে? কিভাবে? যেমন ধরো আমি বললাম তিনি বিদ্যায় বৃহস্পতি, তাহলে তুমি তার বিদ্যার দ্বারা তুমি ব্যক্তিকে চেনো। কাউকে যখন কোনো লক্ষণ দেখে কোনো ব্যক্তি বা বস্তুকে, প্রাণীকে বোঝানো যায়, তাকে আমরা বলছি লক্ষণাত্মক করণ। ধরো আরেকটা বলছি, বিধু জাতিতে ব্রাহ্মণ, তাহলে ও জাতিতে ব্রাহ্মণ বলেই ওকে চেনা যায়, মানে ব্রাহ্মণ বলেই ওকে চেনা যায়, এটাই ওর লক্ষণ। তাহলে বিধু জাতিতে, এই যে জাতিতে, এটা হচ্ছে তোমার জাতির দ্বারা ওকে চেনা যায়, তাই তো? আর একটা হলো করণের বিপসা, এটা খুব ইম্পর্টেন্ট। বিপসা কথার অর্থ হলো বারবার, বারবার শব্দটা যখন বসে, অর্থাৎ পোস্টারে পোস্টারে দেয়াল ছয়লাভ, দেখো দুবার একই কথা বসেছে। বিপসা কথার অর্থ হলো দুটো শব্দ যখন পাশাপাশি একই শব্দ দুবার বসে, তাকে আমরা বলছি বিপসা। পোস্টারে পোস্টারে দেয়াল ছয়লাভ, পুষ্পে পুষ্পে ভরা সাক্ষী, দেখো দুবার পুষ্পে পুষ্পে ইউজ হয়েছে, এটা হলো করণের বিপসা। ওকে, তাহলে এই অবধি অবশ্যই পড়বে। আমি আগের দিনে একটা সন্ধি বিচ্ছেদের তোমাদের অংশ বাকি ছিল, ওটা আজকে সলভ করিয়ে দেবো। সন্ধি বিচ্ছেদের অংশটা দিয়েছিলাম প্র্যাকটিস করতে, ওটাকে সলভ করিয়ে দেবো নেক্সট দিনকে। কালকে এটা কারকটা শেষ করে দেবো। ভালো করে পড়ে রাখবে, প্র্যাকটিস করতে দিতে পারি। চলো নেক্সট। যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারো। লাস্ট পেজটা দেখো আমি করিয়ে দিয়েছিলাম, এই পেজটা বাকি ছিল, প্রথম দুটো। চলো দেখি।
স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে কোন সন্ধি হয়? স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে কোন সন্ধি হয়? বলুন। স্বরসন্ধি অবশ্যই। স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে তো স্বরসন্ধি হবে। সন্ধি করিয়েছি তোমাদের? করিয়েছি তো মনে হয়, না? নইলে তো দিতাম না। নেক্সট হচ্ছে মিতা যুক্ত আলি, এটা কোন সন্ধি? মিতা যুক্ত আলি, এটা কোন সন্ধি? শুধু স্বরসন্ধি। মিতা যুক্ত আলি, আচ্ছা, স্বরসন্ধি। হ্যাঁ স্বরসন্ধি, কিন্তু এটা হচ্ছে এটা কি প্রপার আছে? এটা তো বাংলা মিতা যুক্ত আলি, এটা হচ্ছে বাংলা স্বরসন্ধি, কিন্তু এটাতে সংস্কৃত রীতি দেখতে পাওয়া যায়, তাই জন্য এটা যায় বলেই এটাকে আমরা বলবো তৎসম স্বরসন্ধি। এটাতে বাংলা স্বরসন্ধি, এটা মানে খাঁটি বাংলা স্বরসন্ধি, উত্তর হওয়া উচিত ছিল বিটা, কিন্তু এখানে সংস্কৃত রীতি দেখতে পাওয়া যায়, সেই জন্য এইটা হবে তৎসম স্বরসন্ধি। বোঝা গেছে? আচ্ছা, এর নিয়মটা হচ্ছে আ প্লাস আ ইকুয়াল টু আ, মিতালি। ওকে, আচ্ছা পরেরটা, কোনটি স্বরসন্ধির উদাহরণ? কাঁচা যুক্ত কলা কাঁচকলা, নাতি যুক্ত বউ নাত বউ, বদ যুক্ত জাত বজ্জাত, আর রূপা যুক্ত আলী রূপালী, কোনটা হবে বল? রূপালী। রূপালী। তিনেরটা, এটা হবে রূপা যুক্ত আলী, কারেক্ট। পরেরটা নেক্সট, বিদ্যালয় সন্ধিতে কোন সূত্রটা আছে? আচ্ছা এখানে একটা ভুল আছে, প্রথমত অপশনে এখানে হবে বিদ্যা যুক্ত আলয়, তাই এখানে দুটোই হবে আ প্লাস আ, এখানে একটা আ প্লাস আ করে নিতে হবে। সি একটা করে না, আ প্লাস আর যুক্ত আর সমান আর, বিদ্যা থেকে আ আসছে, আর প্লাস এখানেও আ, আলয়ের আ আলয় আ সমান আ। এ হচ্ছে আ, এটা সি করে না, এখানে একটা আ দিয়ে দাও, ঠিক আছে? পরেরটা বলো, আ প্লাস আ ইকুয়াল টু আ হবে নিচের কোনটাতে? সদানন্দ। সদানন্দ কেন? সদার যে আনন্দ হবে। হ্যাঁ এটা হবে সদানন্দই হবে। সদানন্দই হবে, কিন্তু এই বাক্যটা এটা সদানন্দই হবে। ঠিকই বলছো, পরেরটা হবে আ প্লাস আ ইকুয়াল টু আ, নিচের কোনটা হবে? রত্নাকর। রত্না মহাযুক্ত মহাশয়, মহাশয় হবে। রত্নাকর নয়, রত্নযুক্ত আকর হতো তো, অ প্লাস আ, হুম মহাশয় হুম, মহাযুক্ত, মহাশয়টা। হুম, এটা আ প্লাস আ। পরেরটা, আ প্লাস দীর্ঘ ইকুয়াল টু এ, এই নিয়মের বাইরে কোনটি? গণেশ, দেখো গণযুক্ত ইস হয়। গণেশ গণেশ গণযুক্ত ইস। হুম, হুম, তো এখানে গণযুক্ত ইস। একটা আকার আছে, সেই জন্য এটা গণেশ হয়েছে। পরেরটা বল, মহেন্দ্র, এর সন্ধি বিচ্ছেদ কি হবে? মহাযুক্ত ইন্দ্র। মহাযুক্ত ইন্দ্র। মহাযুক্ত ইন্দ্র, রাইট, মহেন্দ্র। পরেরটা, পূর্ণেন্দু, এটা কোন সন্ধি হবে? পূর্ণেন্দু কোন সদাসন্ধি। সন্ধি হবে?
স্বরসন্ধি। স্বরসন্ধি হবে, রাইট। পূর্ণযুক্ত ইন্দ্র। অকার কিংবা আকারের পর ইকার কিংবা ইকার থাকলে উভয় মিলে কি হয়? একার হয়। একার হয়। ওই যে গণেশের ক্ষেত্রে হয়েছে। গণেশের ক্ষেত্রেই আছে। বা দেবেশ, মহেন্দ্র, মহাযুক্ত ইন্দ্র, দেখো মহেন্দ্র সব একার এসছে। পরেরটা বলো, এটা কি হবে বলো? যথাযুক্ত ইষ্ট। যথাযুক্ত ইষ্ট। পরেরটা শুভেচ্ছা হবে। শুভেচ্ছা। শুভযুক্ত ইচ্ছা। শুভেচ্ছা, শুভেচ্ছা। দেখো শুভ অকার আর হস্য ইকার, একার শুভেচ্ছা। 13টা বলো, অকার বা আকারের পর রিকার থাকলে কি হয়? কি হয়? और देवर, देवयुक्त ऋषि देवर्षि, এটা और দেবযুক্ত ঋষি, ঠিক বলেছো, দেবর্ষি, অর অর। আচ্ছা, পরেরটা বলো। शीतयुक्त ऋतु, शीतयुक्त शीतयुक्त ঋতু, হ্যাঁ। ঋতু, তার শীতল। অবশ্য দীর্ঘ, দীর্ঘিতে। শীতযুক্ত ঋতু, হ্যাঁ শীতযুক্ত ঋতু। আচ্ছা, পরেরটা 15টা। সদাযুক্ত সদৈব, সদৈব। হ্যাঁ ঠিক আছে। হিতৈষী। শীতযুক্ত হিতৈষী, হিতযুক্ত ঐশী, এসি। এসি, এসি, ঐশী। মদযুক্ত এক, মতৈক, মদযুক্ত ঐক্য। তাই না? এটা মদযুক্ত ঐক্য হচ্ছে তো। হ্যাঁ, মতযুক্ত ঐক্য হবে। মানে বিয়েরটা তো, হ্যাঁ ও বিসর্গ নেই যেটা। ঠিকই বলেছো, মতযুক্ত ঐক্য হবে বিয়ের। অকারের পর ঔকার থাকলে উভয় মিলে ঔকার হয়, নিচের কোনটা হবে? বনযুক্ত ঔষধি, পরম ঔষধ হবে। আমি বারবার বলেছিলাম যে ঔষধি হয়ে যাবে, হস্যই থাকলে সেটা ঔষধি হয় না, ঔষধি হয়। আর পরম যুক্ত ঔষধ, দেখো অকার পরম থেকে অ, আর ঔষধের ঔ, ঔষধ থাকলে অলওয়েজ হবে। ঔষধ থেকে অলওয়েজ, সরি, ঔষধ থেকে অলওয়েজ ঔ হয়। আর এই যে হস্যই ঔষধি হয়ে গেলে তখন কিন্তু সেটা ওষধি হবে, তখন সেটা ঔষধি হবে। হস্যই কি হবে? ঔষধি হবে। এটা মাথায় রাখতে হবে। উত্তর হবে আচ্ছা। রবীন্দ্র। রবিযুক্ত রবীন্দ্র। হ্যাঁ, হস্যই কার হবে, এটা মাথায় প্রত্যেকটা গ্রামার এইভাবে প্র্যাকটিস করতে হবে, অনেক কঠিন করতে হবে। সব গ্রামার যত প্র্যাকটিস হবে ততই। আবার আমি পশুযুক্ত দম, পশুধম। গ্রামারে আচ্ছা। এবার বর্ণ আর ধ্বনি থেকে দেব। পড়িয়েছি বর্ণ আর ধ্বনি, পড়ানো হয়ে গেছে তো? আচ্ছা, হ্যাঁ এবার এটা বলো, হস্যই প্লাস দীর্ঘই, দীর্ঘই হলে কোনটা হবে?
হর্ষই যুক্ত ই। পরিযুক্ত ইকা পরীক্ষা। হ্যাঁ, প্রথমটা হর্ষই তারপরে দীর্ঘ। হুম, ইকারের পর দীর্ঘ ইকার থাকলে দীর্ঘ ইকার হুম। হবে। উদাহরণ কোনটা হবে? পরীক্ষা। পরীক্ষা, ইয়েস। রবিযুক্ত ইন্দ্র, ইন্দ্র তো হর্ষই হয়, পরিযুক্ত ইকা পরীক্ষা। পরীক্ষা স্পেলিং এইটা হবে, তাই তো? 22-এর এরটা, রাইট? 23 হুম, কোনটা হবে? পরি পরিযুক্ত ইকা। ওই অতীত হবে না? এটা না দি মতি দেবে। অতীত পরযুক্ত হর্ষই কয় মাইথুন সই। হর্ষই প্লাস হর্ষই দীর্ঘই হবে না, এই নিয়মটা হবে না, এটা স্বরসন্ধি বলেছে। তাহলে অতীত হবে। পরেরটা 24 কি হবে? হুম, ইকার বা দীর্ঘ ইকার বা ইকার ইকার শূন্য করার ইকার বা দীর্ঘ ইকার, হর্ষই বা দীর্ঘই, তার সইকার দীর্ঘ ইকার। কোনো স্বরধ্বনি রয়েছে, হর্ষই আর দীর্ঘই নেই, তাহলে কি হবে? এটা করিয়েছি, দেখো মনে করো। জফলাল যদি যুক্ত আপি যদ্যপি রাইট। হর্ষই যদি অত্যন্তটা মনে পড়ছে? অতি যুক্ত অন্ত। অন্ত। হ্যাঁ, দিলে দেখো চারটা একবার করে চলে যাচ্ছে। এই যে জফলা এলো, মানে প্রথম একটা হর্ষই আছে, হর্ষই নেই, অ হয়েছে, অন্য কোনো স্বর। আচ্ছা, অত্যন্তর ক্ষেত্রেও একই জিনিস হুম, ডি হবে। পরেরটা পর্যন্ত। অতিযুক্ত অন্ত, পরিযুক্ত অন্ত। হ্যাঁ, ঠিক আছে। পর্যটন। ওইরকম না, পরিযুক্ত অটন হবে কি? পরিযুক্ত অটন, পর্যটন, ঠিক বলেছ। প্রত্যুষ। ডি প্রতিযুক্ত প্রত্যুষ। দীর্ঘ না হর্ষ? প্রতিযুক্ত উষ, উষ। হ্যাঁ, প্রথমটা হুম, হর্ষই, তারপরে হচ্ছে দীর্ঘ। প্রত্যুষ। ডি এরটা হবে এটা, কিন্তু 28 এর ডি। 29 কি হবে? হুম, হুম। উৎপাদিত আধার মৎস্যাধার। মসিযুক্ত আধার, মৎস্যাধার, অন্ধকারের কথা বলা হচ্ছে। তন্নি কি হবে? তনুযোগ চলে দীর্ঘই। গেছে। তনুযুক্ত ই। হ্যাঁ, ঠিক বলেছো, দীর্ঘ। উপরি প্লাস উপরি কি হবে? সূর্য পরি, উপর যে পরে, উপর্যুক্ত। উপরিযুক্ত উক্ত। যে উপরিউক্ত। সহজ আছে এটা। এইটা বল, পশুযুক্ত অধম। পশুধন, পশুধন। স্পষ্টধম। ছবিটা ঠিক হচ্ছে না ক্লিয়ার। পশ্বধম, পশ্বধম প্রথমটা। ঢিলেমি। ঢিলে যুক্ত আমি। গায়ক। গা যুক্ত না কই যুক্ত। কই যুক্ত, কই থাকলে কি বলেছিলাম? গায়ক, অক। মনে পড়ছে নিয়মটা? মানে আয় হতো, কই থাকলে আয়, গায় আয়। এই শোনা। গো যুক্ত এসো না। নিজের করতে হবে স্বরসন্ধি। সন্ধি, হস্তান্তর, সন্ধি।
হস্তযুক্ত অন্তর, তাই না? হস্তান্তর। পরেরটা নযুক্ত ইক নাবিক। তারপরেরটা ও প্লাস হস্য আব, তাই তো? ও থাকলে কি হয়? আব হয়। তাহলে এখানে কোনটা হুম। হবে? পাবক হবে, পাবক। হুম। পাবক। নিচের কোন নিয়মটা সঠিক নয়? দেখো, হস্যই থেকে জ হয়, এটা ঠিক কথা। হস্যই প্লাস অন্য কোনো স্বরবর্ণ। হস্য থেকে ব হয়, এটাও ঠিক কথা। ও থেকে অব হয়, এটা ঠিক নয়, কারণ ও থেকে কি হয়? আব হয়। তাহলে এইটা হবে উত্তর। কারণ এই যে যেটা আমরা পড়লাম এক্ষুনি, যে দ্রাবক, সাপোজ এই যে পাবক, দ্রাবক, দ্রৌযুক্ত অক, দ্রাবক। আর একটা হচ্ছে কোনটির নিয়মানুসারে সন্ধি হয় না। এখানে কোনটি নিয়মানুযায়ী হয়নি? কুলটা। কুলোটা, এটা বলেছিলাম। কুলযুক্ত অটা, তাহলে তো কুলাটা হবে। নিপাতনে সিদ্ধ সন্ধি কয় প্রকার? নিপাতনে সিদ্ধ সন্ধি কয় প্রকার? 2 প্রকার। নিপাতনে সন্ধি, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। পরেরটা নিপাতনে সিদ্ধের মধ্যে কোনটা হবে? পরস্পর। পরস্পর, পরযুক্ত পর হওয়া উচিত ছিল, সেটা হয়নি। কোনটি নিপাত সন্ধি সিদ্ধ সন্ধি উদাহরণ? রাগী। ষষ্ঠযুক্ত। হ্যাঁ, ষোড়শ। ষষ্ঠটা হবে কি? ষষ্ঠ হবে না, ব্যঞ্জন সন্ধি, ষষ্ঠযুক্ত। কোনটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি? প্রত্যেক, রাজ্ঞী, মার্তণ্ড, আর একটা হলো গায়ক। মার্তণ্ড, মার্তযুক্ত অণ্ড। নিয়মটা ঠিক নেই। পরেরটা দেখো 46, এটার উত্তর হবে গবাক্ষ, তাই না? হ্যাঁ, গোযুক্ত অক্ষ, গবাক্ষ। ওকার থাকলে গবাক্ষ, ওকার থাকলে সাধারণত আমরা জানি অব হয়, এখানে গবা, আব হয়। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি কোনটি? পরিযুক্ত কাশ মানে পরিষ্কার, এটা হবে প্রৌঢ়, প্রযুক্ত উড়ো, প্রৌঢ়। অ আর হস্য, এটা হয় না, ঔকার বলে। সাধারণত আমরা ঔকার কখন দেখি? ঔকার হয় অ প্লাস ও, অথবা অ প্লাস ও থাকলে। এখানে দীর্ঘও আছে, তার সত্ত্বেও সেটা তোমার কি বলে, ঔকার হয়েছে, প্রৌঢ়। প্রৌঢ় থেকে প্র আর যুক্ত ঊর্ধ্ব, তাহলে কি করে হলো? প্রথমটাতে অ পাচ্ছি, তারপরেরটাতে দীর্ঘও পাচ্ছি, সেটাতে তো ঔ হওয়ার কথা নয়। কিন্তু এখানে দেখো ঔকার হচ্ছে, তাই জন্য এটা নিপাতনে সিদ্ধ মানে সরস্বতী। তাহলে এই এই আমাদের এই পিডিএফটা হয়ে গেল, কমপ্লিট। ওকে, আমি দিয়ে দিচ্ছি পিডিএফটা। কারকটা কালকে শেষ করে দেবো, আর কালকে আমরা পারলে কালিদাস করবো, কারকটা শেষ হবে। কেউ কিছু বলবে? কিছু কোয়েশ্চেন আছে?